উপদেষ্টার সঙ্গে নির্বাচনী রোডম্যাপ দাবি বিএনপির। সংস্কার শেষে দ্রুততম সময়ে ভোট আয়োজন চায় জামায়াত। পাহাড়ি ঢলে শেরপুরে শতাধিক গ্রাম প্লাবিত, ৩ জনের মৃত্যু। ময়মনসিংহে অর্ধ শতাধিক গ্রামে বানের পানি, নেই মোবাইল নেটওয়ার্ক। আটকে পড়া কর্মীরা আবারও পাবেন মালয়েশিয়া যাওয়ার সুযোগ, জানালেন উপদেষ্টা। সব এজেন্সির জন্য উন্মুক্ত বাজার চায় বাংলাদেশ। পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। অর্থনীতি সচল রাখতে ব্যবসা বান্ধব পরিবেশ দাবি। চট্টগ্রামে ফের তেলবাহী ট্যাংকারে আগুন, নাশকতা সন্দেহে শিপিং কর্পোরেশনের তদন্তে কমিটি। দর্শক, সংবাদরাতে শুনছিলেন KSTN বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে বিএনপি। এছাড়া প্রশাসন ও বিচার বিভাগ থেকে স্বৈরাচারের দোসরদের সরানোর পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনা ঘিরে অপপ্রচার বন্ধে দেশটির সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলাদা বৈঠকে সংস্কার ও নির্বাচন নিয়ে আলাদা রোড ম্যাপ চেয়েছে জামায়াত। সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপের শুরুতেই অংশ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 1 ঘণ্টা বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, দ্রুত ভোট আয়োজনকে গুরুত্ব দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলি। এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করার কথা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলেছে। তো 1824 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছে। বিচার বিভাগ ও প্রশাসনকে পতিত স্বৈরাচারের দোষর মুক্ত করা, গুম খুনে জড়িতদের জামিন ও দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই, কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কীভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ভারতে বসে শেখ হাসিনার দেশবিরোধী অপপ্রচার রোধ ও সাম্প্রদায়িক ইস্যু তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে বিএনপি। অতীত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আসে, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো বুঝতে পারছি যে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে কথা বলছে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় রাষ্ট্র সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার ও নির্বাচনকে গুরুত্ব দিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 9 অক্টোবর রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরার কথাও জানান তিনি। তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এটাও আমরা আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে। আগামী 9 তারিখ
আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। আসছে দুর্গাপূজার নিরাপত্তা ইস্যুতে আলোচনার কথাও জানান জামায়াতের আমির। সরকার এবং জনগণ মিলে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি একসাথে কাজ করে আমরা আশা করছি একটা অভূতপূর্ব দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা তারা উদযাপন করতে সক্ষম হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে। গেল সংসদ নির্বাচনে জামালপুর 5 আসন থেকে বিজয়ী হয়েছিলেন তিনি। 5 আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত 222টি মামলা হয়েছে। এসব মামলায় তার সরকারের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে। পতিত স্বৈরাচার সরকারের মন্ত্রী, এমপি সহ দুর্নীতিবাজ নেতাদের ধরতে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিকেলে এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে শহীদ মীর মুগ্ধর স্মরণ সভা, মিলাদ মাহফিল, মীর মুগ্ধ ভবন এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকার পতনের পরের 3 দিন সরকারের শীর্ষস্থানীয় অনেকে সীমান্ত দিয়ে পালিয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন আর পালানো সম্ভব না। দুর্নীতিবাজদের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান তিনি। শুধু মুগ্ধ নয়, এই ইসে যারা যারা শাহাদাত বরণ করেছে সবার জন্য আপনারা দোয়া করবেন, এরা সবাই যেন শহীদের মর্যাদা পায়। বর্ডারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বা যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7 এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন এখন পালাইতে গেলে শুধু ওই আমার পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণই কিন্তু তাদের পিছনে আছে, জনগণই কিন্তু তাদের ধরে ফেলে। এবার অন্যান্য প্রসঙ্গ। আরও অবনতি হয়েছে শেরপুরের বন্যা পরিস্থিতি। মৃত্যু হয়েছে 3 জনের, প্লাবিত শতাধিক গ্রাম, পানিবন্দী 1 লাখেরও বেশি মানুষ। প্রবল স্রোতে ভেঙে গেছে শেরপুর 3 আনি নালিতাবাড়ি অঞ্চলের সড়ক। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন নালিতাবাড়ির সড়ক যোগাযোগ। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদের বাঁধ ভেঙে প্লাবিত 50টিরও বেশি গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মোবাইল নেটওয়ার্ক নেই এসব এলাকায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপুর রিপোর্ট। অব্যাহত উজানের ঢল আর ভারী বৃষ্টিতে শনিবার সকাল থেকে আবারও বেড়েছে শেরপুরের বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রবল স্রোতে ভেঙে গেছে শেরপুর 3 আনি নালিতাবাড়ি আঞ্চলিক সড়ক। এছাড়া পানিতে তলিয়েছে নালিতাবাড়ি ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। বন্ধ হয়ে গেছে যান চলাচল। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন শেরপুর হয়ে নালিতাবাড়ির সড়ক যোগাযোগ। বিভিন্ন নদীর পার সহ ঝিনাইগাতি ও নালিতাবাড়ির মহারশি এবং ভোগাই নদীর অন্তত 10 জায়গায় বাঁধ ভেঙে গেছে। ডুবেছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন 1 লাখেরও বেশি মানুষ। নালিতাবাড়ি উপজেলায় এখন পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তলিয়েছে গ্রামের বিভিন্ন রাস্তাঘাট ও ফসলি জমি। বাড়ছে চেল্লাখালী নদীর পানিও। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় চরম বিপাকে পড়েছেন দুর্গতরা। স্থানীয়রা জানান, আকস্মিক বন্যা দেখা দেয়ায় ছিল না পূর্ব প্রস্তুতি। অনেকেই হারিয়েছেন তাদের মাথা গোঁজার ঠাঁই। সারা রাত বৃষ্টি করছে, দেখছি উড়ানোর মধ্যে পানি সামান্য একটু, এই দেখতে দেখতে পানি এক ধাক্কায় আসি পড়ছে। আসি বেরিয়ে এখানকার মানুষের বাড়ি থাকতেছি, গরু বাছুর মানুষের বাড়ি, ছাগল মানুষের বাড়ি। নদীর পানি আর এই পানি, 2 পানি একত্র হয়ে উঁচা হয়ে এই মুখে পড়ছে, বাড়িঘর উঠে পড়ছে। স্থানীয় প্রশাসন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বল্প পরিসরে উদ্ধার কাজ শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা স্থানীয়দের। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার 50টিরও বেশি গ্রাম। কালিকাবাড়ি, পঞ্চনন্দপুর, সোহাগীপাড়া, মন্দিরঘোনা সহ বেশ কয়েকটি জায়গায় ভেঙে গেছে নেতাই নদীর বাঁধ। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ব্যাপক গাড়ি ঘুরি বাসায় নিতে থাকা, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, রান্না বাড়া করতে পারে না, খাওয়া দাওয়া নাই। গ্যাসের চুলা আপনার রাত্রে বাড়িয়ে গেছে পানি দিয়ে, এত ভয়াবহ পানি হচ্ছে আপনার নদী ভাঙ্গনে সব চলে গেছে পানি দেওয়াইছে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এসব এলাকায় নেই মোবাইল নেটওয়ার্কও। দুর্গতদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় করা হচ্ছে তালিকা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। 12 অক্টোবর পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে। অনেক স্থানে 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ভারত সীমান্তে বৃষ্টিপাত হয়েছে 450 মিলিমিটার পর্যন্ত। তবে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস নেই। ফলে রোববার থেকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে টানা বৃষ্টি হচ্ছে। সকাল থেকে রাজধানীতেও চলছে ঝুম বৃষ্টি। গেল 24 ঘন্টায় রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয় 69 মিলিমিটার। এতে দেখা যায় জলাবদ্ধতা, জলজট আর যানজটে নাকাল নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হলেও দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। আমাদের নর্থ বেতে একটা লঘুচাপের সৃষ্টি হয়েছিল এবং এছাড়া সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আমাদের দেশের উপর মৌসুমি বায়ুটা সক্রিয় অবস্থায় রয়েছে এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আমাদের দেশের উপর এই বৃষ্টিপাতটা ব্যাপক আকারে আমরা অতি ভারী বর্ষণ দেখতে পেয়েছি। আজকের পরে থেকে এটা কমে আসবে, তবে এটার পরিমাণ যে একেবারে শেষ হয়ে যাবে তা না। এটা আজকে পর্যন্ত যেমন কন্টিনিউ ছিল, এটা কন্টিনিউ না হয়ে একটু থেমে থেমে বৃষ্টি হবে। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা দ্রুত উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অক্টোবর মাসের এই সময় যে স্বাভাবিক বৃষ্টিপাত তার থেকে প্রায় 200 থেকে 300% বেশি বৃষ্টিপাত হয়েছে, যেটা ভারত আবহাওয়া অধিদপ্তরের এবং আমাদেরও বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে। তো এর ফলে আসলে আমরা দেখেছি যে পানির অত্যন্ত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তো এর ফলেই মূলত আসলে পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আমরা এখন বর্তমানে কিছু কিছু শেরপুরে এবং একই সাথে ময়মনসিংহ এবং জামালপুরেরও কিছু কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি লক্ষ্য করছি। নেত্রকোনার উজানে ভারত সীমান্তে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে হঠাৎ বন্যা পরিস্থিতি তৈরি হয় বলে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গেল 31 মের মধ্যে যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তারা নতুন সুযোগ পাবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। জানান, মালয়েশিয়ায় সব এজেন্সির জন্য বাজার উন্মুক্ত চায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের জন্য বিমানবন্দরে আলাদা লঞ্চ হবে বলেও জানান উপদেষ্টা। তৌফিক মাহমুদ, মুন্নার রিপোর্ট। চলতি বছরের মে মাস পর্যন্ত বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাওয়ার কথা ছিল আরও প্রায় 18,000-এর। কিন্তু মালয়েশিয়া সরকার বেঁধে দেওয়া সময়সীমা 31 মের মধ্যে উড়োজাহাজের টিকিট ও নিয়োগকর্তা থেকে প্রয়োজনীয় নথি পেতে ব্যর্থ হয় কপাল পড়ে তাদের। আর এর জন্য সিন্ডিকেটকে দায়ী করে সমালোচনার ঝড় ওঠে। শুক্রবার প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে কথা হয় এই 18,000 কর্মী নিয়েও। শনিবার বিকালে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পার্কেসোর মধ্যে চুক্তি সই হয়। পরে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। দেশের সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে 18,000 কর্মীর বিষয়েও সিদ্ধান্ত জানান তিনি। তো আলোচনার সময় যখন আমি কিছু বলার সুযোগ পেলাম, তখন আমাদের মাননীয় যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আছে উনি নিজের থেকেই বলল 18,000 শ্রমিকের ব্যাপারে উনি একটা প্রতিশ্রুতি দিল যে ওনাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে। এখন একটা জিনিস মনে রাখবেন, প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না, ঠিক না? এখন এই কমিটমেন্টটা এসছে, আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। 1 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের জন্য বিমানবন্দরে আলাদা লঞ্চ করার ঘোষণা দেন উপদেষ্টা। আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে যাই, আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভার এটা মাসখানেকের মধ্যে শিওর, মানে 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে। আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাআল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে। এটার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা, ওনারা এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে
ওনাদের সাথে এসকর্ট করে একজন যাবে। মালয়েশিয়া কর্মীদের মজুরি বৃদ্ধি নিয়ে কথা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। পাশাপাশি উৎপাদন স্বাভাবিক রাখতে কারখানায় সার্বক্ষণিক নিরাপত্তা চান তারা। শনিবার সকালে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এ দাবি জানান তারা। দেশের সামগ্রিক অর্থনীতি এগিয়ে নিতে বিভিন্ন সেক্টরে করণীয় নিয়ে কথা বলেন আলোচকরা। কায়েস রাহাতের প্রতিবেদন। স্বৈরশাসনের অবসানের পর বেরিয়ে আসে বিগত সরকারের লুটপাটের চিত্র। ভঙ্গুর অবস্থায় দেশের অর্থনীতি, পোশাক শিল্পেও চলছে অস্থিরতা। এ অবস্থায় আলোচনায় বসেন ঢাকা চেম্বার অব কমার্সের ব্যবসায়ীরা। পোশাক শিল্পকে বাঁচাতে দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান তারা। এজন্য সরকারের পাশাপাশি স্থানীয়দের যুক্ত করার পরামর্শ তাদের। তো এই সম্পর্কটা আসলে আমার মনে হয় খুব জরুরি। শ্রমিক নেতৃবৃন্দ সহ এলাকার লোকজন, স্থানীয় লোকজনকে ইনভলভ করা, প্রয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এলাকায় আছেন তাদেরকেও ইনভলভ করা। কারণ ওই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরও কিন্তু একটা স্বার্থ সেখানে রয়েছে। তার এলাকার আজকে আপনি আশুলিয়া বেল্টই যদি বলেন, সব গার্মেন্টস সেক্টরের সব বেল্টেই বলেন যে এলাকার জনগণের যে অর্থনৈতিক একটা উন্নতি ঘটেছে, এটা কিন্তু ওই গার্মেন্টসটা ওখানে যাওয়াতেই হয়েছে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের কর্ণধার ডক্টর মাসরুর রিয়াজ বলছেন, অর্থনীতিকে সঠিক পথে আনতে দরকার কার্যকর নীতি গ্রহণ। বলেন, ব্যবসায়ী সহ দেশের সর্বস্তরের মানুষের কথা বিবেচনা করেই করণীয় ঠিক করতে হবে সরকারকে। সুতরাং সরকারকে ওই যে আমি যেটা বলেছি, ব্যাংকিং প্রায়োরিটি, কোনো সন্দেহ নাই। সেন্ট্রাল ব্যাংককে যে ধরনের ইন্ডিপেন্ডেন্স দিয়েছে সেটা দরকার ছিল, কোনো সন্দেহ নাই, এবং সেগুলোর ফল পাচ্ছি। কিন্তু এর বাইরে অর্থনীতি যে চাকাটা যার মাধ্যমে ধরে থাকা হয়, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট, এবং সেটারই একটা অংশ হচ্ছে লোয়ার লেভেলের স্মল বিজনেস এবং মাইক্রো এন্টারপ্রেনার। ওই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে নজর নাই। সেখানে একটা হোলিস্টিক স্ট্র্যাটেজি নিয়ে ইমিডিয়েটলি 2 মাস চলে গেছে, ম্যাক্সিমাম আর 1 মাস সময় আছে এই জায়গাটায় এনগেজমেন্ট শুরু করা। ব্যবসায়ীরা বলছেন, চলমান অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি করবে, প্রভাব ফেলবে রপ্তানি বাণিজ্যেও। তাই অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসা বান্ধব পরিবেশের দাবি তাদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রস্তুত আনসার ভিডিপি সদস্যরাও দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো ঢাকাতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিবি প্রধান। 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনের এই উৎসব শেষ হবে। শাহাদাত নিশাদের রিপোর্ট। গত বুধবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সার্বিক নিরাপত্তার নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান জানান সেনাপ্রধান। সারা দেশে পর্যাপ্ত পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। এদিকে সারা দেশে মোট 32,666টি পূজা মণ্ডপে 2 লাখের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার বিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সাধারণ আনসারের পাশাপাশি ব্যাটালিয়ন আনসারের যারা সদস্য আছে তাদেরকে মোবাইল স্ট্রাইকিং টিম প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা নিয়োগ করেছি, যাতে কিনা মোবাইল স্ট্রাইকিং টিম যারা থাকবে আনসার সদস্যের, তারা যেন দ্রুততার সাথে সেই জায়গায় গিয়ে যদি কোনো হুমকি থাকে সেটা মোকাবেলা করতে পারে। দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো ঢাকাতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিবি প্রধান। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবং পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। একই সাথে ডিবিকে মানুষের আস্থার জায়গায় নিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন মহানগর গোয়েন্দা প্রধান। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ রাত।
ডিবিতে আর কোনো আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা প্রধান। ডিবিকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে কাজ চলছে বলেও জানান তিনি। স্বচ্ছতার সাথে সব মামলা তদন্তের আশ্বাস দেন তিনি। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন মহানগর ডিবির প্রধান রেজল করিম মল্লিক। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। 5 আগস্ট সরকার পতনের পর ডিএমপি সহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত করা হয় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এসব পদের দায়িত্ব দেওয়া হয় নতুনদের। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশের দায়িত্ব পান রেজল করিম মল্লিক। সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ, আসামিদের আর হয়রানি করা হবে না জানিয়ে তিনি বলেন, ডিবিতে মানুষ ন্যায় বিচার পাবে, ডিবি আর নায়ক নায়িকার আড্ডাখানা হবে না বলেও জানান তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। দুর্গাপূজা ঘিরে পুরো ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বলেন, পুলিশের পাশাপাশি মন্দিরে মন্দিরে সাদা পোশাকে অবস্থান করবে ডিবি। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবং পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। ডিবি কাউকে গ্রেফতার করলে লুকোচুরি থাকবে না। সে সঙ্গে ডিবিকে গণমানুষের আস্থার জায়গায় নিতে চান বলে জানান এই কর্মকর্তা। এখানে যারা ডিবি অফিসে আটক হন, তার আত্মীয় স্বজন যারা থাকেন, তাৎক্ষণিকভাবে তারা সংবাদ পেয়ে যান যে এখানে কে আসামি হিসেবে এসেছেন। এই ক্ষেত্রে আমাদের লুকোচুরি করার কোনো সুযোগ নেই। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল। ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। পুলিশ কর্মকর্তা শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান দিনের সংলাপ শেষে ব্রিফ করছেন এই মুহূর্তে দর্শক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা জানেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে। আমাদের যারা জুলাই অগাস্টে যে মহান আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা নিহত হচ্ছেন এবং নিহতদের পরিবার, তাদেরকে তাদের সাথে পাশে দাঁড়ানোর জন্য। তো সোফার জুলাই আপনারা জানেন যে ওরা কাজ করেছে 12ই সেপ্টেম্বর থেকে। তো এই পর্যন্ত 91 জনের পাশে তারা দাঁড়িয়েছেন, 85 লক্ষ টাকার মতো দিয়েছেন। তার মধ্যে 91 জন হলো আহত, আর একজন হচ্ছেন যারা নিহতের পরিবার, তার পাশে দাঁড়িয়েছেন। এবং এই হোটেল ইন্টারকন্টিনেন্টের পাশে তারা একটা অফিস নিয়েছেন। অফিসের কাজটা সোমবারে শুরু হবে এবং আমরা আশা করছি যে প্রতি সপ্তাহে 200-300 যারা আহত তাদেরকে তাদের পাশে তারা দাঁড়াবেন। এবং যেটা হচ্ছে গভর্নমেন্ট তো 100 কোটি টাকা তো দিয়েছে এটা ফান্ডে, আরো এই সপ্তাহে একজন একটা প্রতিষ্ঠানের এই ফান্ডকে আরো 1 কোটি টাকা দিয়েছেন। আমাদের অনুরোধ, সমাজের বিত্তশালী লোকজন, সমাজের বড় বড় প্রতিষ্ঠান, যারা রিচ প্রতিষ্ঠান, তারা যেন এই ফান্ডে ডোনেট করেন, যাতে আমরা আমাদের যারা ভাই বোন যারা এই মহান আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের পাশে যাতে এই ফাউন্ডেশন দাঁড়াতে পারে। থ্যাংক ইউ। আমরা প্রতি 2 দিন পর পর এটার আপডেট দিব। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে আগে থেকে জানাতে পারবেন। জানতে চাইলে আমাদেরকে আগে নক করবেন যে কি কি বিষয়ে আপনারা জানতে চান। থ্যাংক ইউ। আমার নাম এলাইট হোসেন, আমি এখন টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে বিএনপি মহাসচিব তিনি অভিযোগের সুরে বলেছেন যে প্রশাসনের অভ্যন্তরের ফ্যাক্টরিবাদের দোষ রয়েছে। দর্শক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের সংলাপ শেষে ব্রিফ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুল আলম। আমরা সরাসরি সেটি দেখছিলাম।